আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে তোমাদের সাথে আসলে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনে, আসলে প্রাইভেট মেডিকেল অ্যাডমিশনে মেধা কোটা দুইটা আবেদন করতে পারবে। একটা মেধা কোটা, মেধা ও দারিদ্র কোটা, আর একটা হচ্ছে জেনারেল কোটা। তো মূলত আমি সকালে একটা দুপুরে একটা ভিডিও দিয়েছিলাম, সাথে বলছিলাম যে মেডিকেল অ্যাডমিশনে মেধা কোটা আবেদন করলে, মেধা ও দরিদ্র কোটা আবেদন করার পর জেনারেল কোটা আবেদন করা হচ্ছে, বিষয়টা আসলে এটা সঠিক না। তো আসলে আমাকে এক ছাত্রী, এক স্টুডেন্ট আসলে ভুলভাল জানাইছিল। তো আমি তো আর কারো আবেদন করিনি, বলতেছে জেনারেল কোটা আবেদন করা যাচ্ছে, কিন্তু বিষয়টা আসলে ভুয়া। তো সঠিক তথ্যটা আসলে আমি জানাচ্ছি। আমার কাছ থেকে তোমরা একদম পিওর সংবাদটা পাবা, পিওর নিউজটা পাবা, পিওর তথ্যটা পাবা ইনশাল্লাহ। এতটুকু বিশ্বাস আমাকে করতে পারো ইনশাল্লাহ। আমি সর্বাত্মক সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে মেধা কোটা, মেধা ও দরিদ্র কোটা তুমি যদি আবেদন করো, তখন তুমি আর জেনারেল কোটা আবেদন করতে পারবে না। হ্যাঁ, প্রাইভেট মেডিকেল অ্যাডমিশনের যে বিজ্ঞপ্তি আছে, যে তোমরা আমার ডিসপ্লেতে দেখতেছো, বিজ্ঞপ্তির যে 16 নাম্বার অপশন, বিজ্ঞপ্তি 16 নাম্বার অপশনটা, তো সেখানে লেখা আছে যে তোমরা যদি কেউ যদি, এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে দরিদ্র মেধা কোটার অপশন, আর একটা হচ্ছে তোমার জেনারেল কোটার অপশন। তো তুমি যদি দরিদ্র মেধা কোটাতে আবেদন করো, তাহলে অপরটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আর আবেদন করতে পারবে না জেনারেল কোটা। আবার জেনারেল কোটা যদি তুমি আবেদন করো, তখন আর মেধা ও দরিদ্র কোটাটা তোমার নিষ্ক্রিয় হয়ে যাবে, তখন সেটা তারা আবেদন করতে পারবা না। এটা হচ্ছে সঠিক তথ্য। আর আমিও কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে আসতেছি যে মেধা ও দরিদ্র কোটা আবেদন করলে জেনারেল কোটা আবেদন করতে পারবে না, জেনারেল কোটা আবেদন করলে মেধা ও দরিদ্র কোটা আবেদন করতে পারবে না। কারণ বিগত বছরগুলি তো এটা আমি জানি, দেখে দেখে আসতেছি। তো বিষয় হচ্ছে যে এই মেধা ও দরিদ্র কোটার জন্য তোমাদের যাদের পজিশন 5381 থেকে নিয়ে 5600 কি 700, হ্যাঁ, এই রেঞ্জে যাদের আছে, মোটামুটি তোমরা ধরে নাও তোমাদের কোনো না কোনো একটা প্রাইভেট বেসরকারি মেডিকেলে মোটামুটি তোমাদের চান্স হয়ে যাবে, এমনকি ভাইবার জন্য মোটামুটি ডাক পাবা। এর দূরে যারা আছে ওরা মোটামুটি ডাক পাবা, কিন্তু চান্স হবে কি হবে না সেটা শিওর না। তবে হ্যাঁ, তাদেরই চান্স হবে। অনেকের দেখা যাচ্ছে যে পজিশন 8000, 9000, 10000, 12000, কিন্তু ওর স্কোর, টেস্ট স্কোর হচ্ছে তোমার প্রায় দেখা যাচ্ছে যে 77, 81, 80, 75 এরকম। কিন্তু তোমরা জানো যে মেধা দরিদ্র কোটা কিন্তু মার্ক থেকে, টেস্ট স্কোর থেকে নিতে আসে 60 মার্ক, আর দরিদ্রর ইস্যু থেকে নিতে আসে তোমার হচ্ছে 40 মার্ক। তো সেটা কিন্তু কাউন্ট করা হচ্ছে, এখানে কিন্তু পজিশনটা ওইভাবে ফ্যাক্ট না। তো মূলত যেহেতু এটা সফটওয়্যারে তোমার কাউন্ট করবে হচ্ছে তোমার টেস্ট স্কোর, আর হচ্ছে তোমার দরিদ্র যে ক্রাইটেরিয়াগুলি আছে, সেখানে 40 মার্ক, সেখান থেকে কত পাচ্ছ এই অনুসারে মার্কটা ডিস্ট্রিবিউশন করে, এখানে তোমার 100 মার্ক থেকে তুমি কত পাচ্ছ ওইটা হিসাবে তোমাদেরকে মেধা কোটায় বিভিন্ন প্রাইভেট মেডিকেলে তোমাকে দেওয়া হবে, ভাইবার জন্য ডাকা হবে। সেখানে আসলে প্রত্যেকটা প্রাইভেট মেডিকেলে 50টা সিট থাকলে সেখানে 3 জনকে ডাকবে, 100টা সিট থাকলে সেখানে 5 জনকে ডাকবে। তো ধরো ওই সিটের 4 গুণ পাঠাবে। ধরো যেখানে 100টা সিট আছে, 5 জনকে পাঠাবে, 5 জন পাঠালে এখানে 20 জন স্টুডেন্ট, 5 জনকে সিলেক্ট করবে মেধা দরিদ্র কোটায়, সেখানে 20 জনকে পাঠাবে, 20 জনের ভাইবা নিবে, সেখান থেকে সিলেক্ট করবে 5 জনকে। বিষয়টা এরকম। তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি দেখেছি যে 2022-23 সেশনে আমার যেসব স্টুডেন্ট পেড কোর্সের স্টুডেন্টরা মেধা দরিদ্র কোটায় চান্স পেয়েছিল, তখন প্রায় 20 জনের মতো, আর গত বছর প্রায় 15 জনের মতো। তো ওদের দেখলাম যে একটা বিষয়, যে 2022-23 সেশনে কিন্তু ওদেরকে একাধিক মেডিকেলে, অনেকটা দেখলাম যে 3টা পর্যন্ত মেডিকেলে ওদেরকে ডাকছে, হ্যাঁ, ভাইবার জন্য, SMS আসছে 3 মেডিকেলে ভাইবার দেওয়া যাবে এরকম। তো যাদের অনেকের 1 মেডিকেল হয়ে গেছে, তখন আর অন্য মেডিকেলে ওরা যায়নি। কিন্তু গত বছর আমি যতটুকু জানি যে ওয়েবসাইটের নাম প্রকাশ করছে, যাদের নাম প্রকাশ করছে ওরাই মূলত ভাইবার জন্য, ভাইবার না, সরাসরি গিয়ে ভর্তি হতে পারছে। তো আবার এটাও শুনছি যে গত বছর নাকি অনেকের একাধিক মেডিকেলের জন্য SMS পাঠাইছে, এমনকি ভাইবার জন্য ডাকছে। তো ধরে নাও যে তোমাদেরকে একাধিক মেডিকেলও ভাইবার জন্য তোমাকে ডাকবে। হ্যাঁ, আর বিগত যে আগের যে সিস্টেম ছিল, এখন তো অটোমেশন পদ্ধতি, এই সিস্টেমটা আগেও তুমি চাইলে যে কোনো মেডিকেলে ফর্ম তুলতে পারতে মেধা কোটার জন্য, আর এখন তো অটোমেশন পদ্ধতি। তার হ্যাঁ, এটা ঠিক আছে, তোমাকে একাধিক মেডিকেলে ভাইবার জন্য তোমাকে ডাকতে পারে। হ্যাঁ, আর ওয়েবসাইটে যদি শুধু তোমার রুল প্রকাশ করবে, অথবা কোন মেডিকেলের পরে রুল প্রকাশ করবে যারা মেধা কোটায় চান্স পেয়েছো, তো ওদেরকেও SMS জানিয়ে দেওয়া হবে কোন দিন ভাইবার জন্য ডাকবে। তো এগুলো ছিল। তারপরে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে যারা মেধা ও দরিদ্র কোটায় আবেদন করবা, তো এই রেঞ্জের মধ্যে যারা আছে শুধু তারাই আবেদন করবা, আর কিন্তু অন্যরা কিন্তু আসলে ওইভাবে করিও না, করলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবা। তুমি পরবর্তীতে চাইলে জেনারেল কোটায় কিন্তু আর ভর্তি হতে পারবা না। যারা সেকেন্ড টাইমার আছো তারা কিন্তু রিস্কটা নিতে যেও না। যদি ভাবো যে না, আমার মেধা ও দরিদ্র কোটা আমার হয়ে যাবে, তখন তুমি এটাতে শুধু আবেদন করো। আর যদি মনে করো না, আমার মেধা ও দরিদ্র কোটায় চান্স হবে না, আমি জেনারেল কোটায় যেহেতু পড়তে চাই, আমার এটা শেষ সুযোগ ডাক্তার হওয়ার, তো জেনারেল কোটায় আবেদন করে ফেলো, ভালো একটা মেডিকেলে ইনশাল্লাহ আইসা পড়বে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এই সেকেন্ড টাইমার যারা আছে ওদের কিন্তু শেষ অপশন, কিন্তু তোমার যদি সিট ফাঁকা থাকে, হ্যাঁ, প্রাইভেট মেডিকেলে প্রথম আবেদনে যদি ফাঁকা থাকে, তখন আবার ওয়েটিং থেকে নাম দিবে।
তো বিষয় হচ্ছে যে এবার কিন্তু খুবই প্রতিযোগিতা বেশি, 60% কিস্তি সুবিধা দিছে, সবাই কিন্তু ভর্তি হওয়ার চেষ্টা করবে। যদি সিট ফাঁকা ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আর দ্বিতীয় সার্কুলার দিবে না। দ্বিতীয় সার্কুলার না দিলে তুমি কিন্তু পরবর্তীতে যারা মেধা কোটা আবেদন করছো জেনারেল কোটা চাইলে কিন্তু ভর্তি হতে পারবা না। গত বছর ওইটা সুযোগ করে দিয়েছিল, দ্বিতীয় সার্কুলার দিয়েছিল, সেখানে আবার সবাই আবেদন করতে পারছিল। এবার যদি এটা করে, যদি সিট ফাঁকা থাকে, যদি স্বাস্থ্য দপ্তর এটা করে, তখন তুমি জেনারেল কোটার ভর্তির জন্য আবেদন করতে পারবা। তো বিষয়টা আসলে বলা যাচ্ছে না, যদি সিট ফাঁকা হয়ে যায় তখন আর পারবা না, যদি সিট ফাঁকা থাকে তখন এই সার্কুলারটা দিলে তখন আবার আবেদন করতে পারবা। তাছাড়া কিন্তু তোমার প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ নাই। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে মেধা ও দরিদ্র কোটায় তোমরা জানো যে এখানে 5টা ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগে। একটা হচ্ছে তোমার এই বাবার বাৎসরিক ইনকাম, তুমি মেডিকেল অ্যাডমিশন আবেদনের দিন যেটা দিয়েছিলে সেটাই তোমার অটোমেটিকলি সেট হয়ে যাবে। অনেক কম্পিউটার দোকানে ভুলভাল দিয়েছিল, ও নিজেদের মতো করে অনেক বেশি দিয়েছিল, তো এটা অনেকে টেনশনে আছো। এটা তো কিন্তু মার্ক আছে 4-5-8 মার্কের মতো। আবার মায়ের বাৎসরিক ইনকাম এটাও আছে, আবার স্থাবর সম্পত্তি এটাও সর্বনিম্ন দেওয়ার চেষ্টা করবা, অথবা যার যতটুকু আছে 70 দেওয়ার চেষ্টা করবা। তারপর আরো 5টা যে বিষয়গুলি আছে, যে তুমি টিসিবি কার্ড, বিজিএফ কার্ড, বিজিডি কার্ড পাও কিনা, এটা ইয়েস হলে ইয়েস দিবা, নহলে নহবে, এগুলো তো ভাইবা বোর্ডে জানতে চাইবে। তারপর হচ্ছে তুমি দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ছো কিনা, ইয়েস হলে ইয়েস হবা, নহলে ন দিবা। তারপর হচ্ছে তোমার ওই যে আরো তোমার বাবা ছোট বিজনেস আছে কিনা অথবা ফার্মার কিনা, এটা ইয়েস হলে ইয়েস দিবা, নহলে ন দিবা। তাছাড়া আরেকটা যে অপশন আছে যেটা হচ্ছে যে তোমার 17 থেকে 20 গ্রেডের চাকরিজীবী কিনা, মানে এটা তোমার ইয়েস হলে ইয়েস দিবা, না দিলে, এগুলো কিন্তু মার্ক আছে, ইয়েস দিলে কিন্তু তুমি মোটামুটি 4-5 মার্কের মতো পাবা, না দিলে পাবা না। তো একটা বিষয় এখানে দেখলাম যে যারা আসলে দুর্গম এলাকার স্টুডেন্ট কিনা, ওই এলাকার বসবাসকারী কিনা, শিক্ষার্থী কিনা, এটা যদি তুমি ইয়েস দাও তখন ইয়েস দিলে ঘটনা ঘটবে কি, এখানে 15টা তুমি নাম দেখতেছো, হ্যাঁ, এখানে কিন্তু 15টা উপজেলা শো করবে। তুমি যদি এটা ইয়েস করো তখন ওই 15টা উপজেলা থেকে তুমি যদি কোনো একটা উপজেলা হয়ে থাকো তখন ওই উপজেলাটা সিলেক্ট করতে হবে। তো সেই 15টা উপজেলা আমি যেগুলো দেখতেছি সেটা হচ্ছে আসলে সমুদ্র এলাকার দেখতেছি। প্রথম আছে যে তোমার আজমেরিগঞ্জ, তারপর আছে অষ্টগ্রাম, তারপর আছে তোমার চর রাজীবপুর, তারপর আছে তোমার চাউবালি, তারপর আছে তোমার চাউহালি, তারপর আছে তোরা ইয়ার দারামপাশা, তারপর আছে দাউয়া বাজার, তারপর আছে হাতিয়া, তারপর আছে ইটনা, তারপর আছে কালিয়াজুরি, তারপর আছে কুতুবদি, তারপর আছে মনপুরা, তারপর আছে তোমার মিঠাই মাইন, তারপর আছে রাঙ্গাবালি, তারপর আছে সন্দ্বীপ, তারপর আছে শাল্লা। তো এই যে 15টা তোমার দেখতেছো যে 15টা উপজেলা, এই উপজেলার ওরা কিন্তু ওই যে দুর্গম এলাকার শিক্ষার্থী কিনা, স্টুডেন্ট কিনা, ওরা কিন্তু এটা ইয়েস দিলে কিন্তু তোমার ওই 15টা উপজেলা শো করবে। সেখানে তুমি যে উপজেলা হয়ে থাকো সে উপজেলাটা সিলেক্ট করবে। আর যাদের এই উপজেলার বাইরে ওরা কিন্তু সিলেক্ট করবে না, ভাইবা বোর্ডে কিন্তু পরবর্তীতে অপমান করবো অথবা তোমাকে শরম দিবে। হ্যাঁ, এই ছিল। তো আসলে সত্যগুলোই দাও, বাকিটা ভাগ্যেরই বিষয়। আর যাদের আসলে সামর্থ্য আছে জেনারেল কোটায় ভর্তি হওয়ার জন্য চাচ্ছ, যারা সেকেন্ড টাইমার, ওদের কিন্তু লাস্ট রিস্ক কিন্তু নিও না, পরে কিন্তু প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগ পাবা না, কোনোভাবে কিন্তু পাবা না। আর এবার কিন্তু খুবই প্রতিযোগিতা বেশি। আমার কাছে তো মনে হইতেছে প্রথম আবেদনে সিট ফিল আপ হয়ে যাবে, প্রথম দ্বিতীয় তৃতীয় ওয়েটিং আবার মানে দেয় কিনা মানে সন্দেহ, যদি সিট ফিল আপ হয়ে যায়। যদি সিট ফাঁকা থাকে তখন প্রথম ওয়েটিং লিস্ট দিবে, তারপর দ্বিতীয় তৃতীয়, আর দ্বিতীয় সার্কুলার দিবে কিনা এটা আমি আসলে বলতে পারতাছি না, গত বছর দিয়েছিল। তো এই ছিল লাস্ট আপডেট। তো আরো কোনো জানা থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে। আর মেডিকেল অ্যাডমিশনের সম্পূর্ণ ভিডিওগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো। পরবর্তীতে তুমি প্রাইভেট মেডিকেলের দরিদ্র মেধা কোটার ক্ষেত্রে কিছু কাগজপত্র আছে, যে তুমি যেমন মেধা দরিদ্র পত্রের প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ থেকে কিভাবে আনবা, কিভাবে কি লিখবা, এটা আমি দেখিয়ে দিব। তারপরে হচ্ছে নোটারি কিভাবে তৈরি করবা সেটা আমি দেখিয়ে দিব। তাছাড়া যাদের টিসিবি, বিজিডি, বিজিডি এগুলি কার্ডগুলি যাদের মানে আছে, এটা তো মোটামুটি হতে পারবা। এরকম একটা কাগজপত্র তোমার মোটামুটি হলে ভাইবা বোর্ডে মোটামুটি তোমার সবকিছু ওকে হয়ে যায়। তাছাড়া অনেকে আবার ভাতা পাও, প্রতিবন্ধী ভাতা, তারপরে তোমার মা বাবা অথবা তুমি নিজেও প্রতিবন্ধী হবে কিনা, এগুলি বিভিন্ন ভাতা টাতা থাকলে এগুলি কাগজপত্র নিয়ে যাবা, দরিদ্র ভাতা, তাছাড়া যত কিছু আছে। তো এই ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।